আজ থেকে আমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-র এমসিকিউ প্র্যাকটিস ক্লাস শুরু করব। এখানে আমরা প্রতিটি চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেগুলো আলোচনা করব নিয়মিত। তো আজকে তার প্রথম ক্লাস। প্রথম প্রশ্ন, মাইক্রোস্পোরোজেনেসিসের সময় মিওসিস যেখানে ঘটে থাকে তা হলো অপশন এ এন্ডোথেসিয়াম, অপশন বি মাইক্রোস্পোর মাতৃকোষ, অপশন সি মাইক্রোস্পোর টেট্রাড এবং অপশন ডি হচ্ছে পরাগরেণু। তাহলে এখানে এই যে মাইক্রোস্পোরোজেনেসিস, এখানে মাইক্রো মাইক্রো শব্দটা দেখলেই আমরা বুঝবো এটা পুং জননতন্ত্রের কথা হচ্ছে। আর স্পোরো বলতে এখানে স্পোর বলতে এখানে পোলেন গ্রেন, আর জেনেসিস বলতে কি বলছি, তৈরি হওয়া। তাহলে এখানে তো সেইটাকেই কি বলবো, ওই পোলেন গ্রেন সৃষ্টি হওয়াটাকে কি বলছি, মাইক্রোস্পোরোজেনেসিস। এবার কোথা থেকে সৃষ্টি হবে? তাহলে এখানে আমরা যদি দেখি যে এটা একটা পরাগধানী, আর এই পরাগধানীতে দেখতে পাচ্ছি এটা দুটো অংশ। এই পুরোটাকে আমরা বলতে পারি যে এটা পুংকেশর। তাহলে এটা একটা পুংকেশরের ছবি, যার উপরের এই অংশটা এটা হচ্ছে পরাগধানী, বা যেটাকে ইংরেজিতে বলবো অ্যান্থার। তাহলে এটা পরাগধানী বা এটাকে বলছি কি অ্যান্থার। তাহলে এখানে এই যে পরাগধানী, এই পরাগধানীটাকে যদি কাটা হয়, আমি এই পরাগধানীটা এখান থেকে আলাদা করলাম, আলাদা করে এই হচ্ছে পরাগধানীটা, নিচে যেটা থাকছে দণ্ড, এখান থেকে আমি এটা আলাদা করে নিচ্ছি। এবার এটাকে এখানে যদি কাটি, তাহলে কাটলে তার এই কাটা অংশটা একটা ওই যে ক্রস সেকশনটা, বা বলতে পারি একটা টিএস করলে সেই অংশটা এই রকম দেখতে হবে। এই এর ক্রস সেকশনটা এরকম দেখতে হবে। আর তার এই যে এক একটা খণ্ড, এইগুলোকে কি বলবো, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে এটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এর মধ্যে এখানে একটা করে কোষ উৎপন্ন হয়, যেটাকে আর্কিস্পোরিয়াল কোষ বলে। এবার তার আগে আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে এই যে পরাগধানীর ক্ষেত্রে দুটো খণ্ড দেখতে পাচ্ছি, এখানে এই একটা খণ্ড আর নিচে এই 2 নম্বর খণ্ড। এই দুটো থাকছে বলে এক একটাকে বলে থিকা। তাহলে এটাকে বলবো ডাইথিকাস পরাগধানী, ডাইথিকাস। আর ডাইথিকাস পরাগধানীতে 4টি করে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে, তো তাই জন্য এটাকে বলে টেট্রাস্পোরাঞ্জিয়েট। আর মোনোথিকাস হলে সেখানে দুটো থাকতো, আর তাকে বলতাম বাইস্পোরাঞ্জিয়েট। তাহলে এটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর যার মধ্যে এই যে একটা বিশেষ কোষ আছে তাকে বলছি আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে ওটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। আর এই যে আর্কিস্পোরিয়াল কোষ, তাহলে এটা কি, এর প্লয়েডি লেভেল হচ্ছে কি, এটা ডিপ্লয়েড। তাহলে আর্কিস্পোরিয়াল কোষটা হচ্ছে 2n। এবার এই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে। তাহলে এটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে, এবং বিভাজিত হয়ে কি দেখা যাবে, যে দুটো কোষ সৃষ্টি করবে। একটা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল সেল, আর একটা প্রাইমারি স্পোরোজিনাস সেল। তাহলে এই যে প্রাইমারি প্যারাইটাল সেল, এটা পরবর্তীকালে যেটা তৈরি করবে সেটা হচ্ছে ওই পরাগধানীর প্রাচীর। এই প্রাচীরগুলো তৈরি করবে, এটা পরাগধানীর বাইরের অংশগুলো। মানে এখানে যদি এটা আঁকি, এই যে স্পোরাঞ্জিয়া, এর এই অংশটা বাদ দিয়ে বাকি এই পুরো অংশটা এই প্রাচীরগুলো গঠন করবে। বেশ, তাহলে কি কি থাকবে সেখানে? একদম বাইরে আগে থেকে এই যে লেয়ারটা, এটা এপিডার্মিস, এটা আগে থেকেই ছিল। তাহলে এটা বাদ দিয়ে এরপরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এন্ডোথেসিয়াম। আর কি গঠন করবে? এর মাঝখানে যেটা রয়েছে মধ্যস্তর, মধ্যস্তর। আর 3 নম্বর কি, ট্যাপেটাম। তাহলে এই অংশগুলো, এই 3টে অংশ গঠন করবে কে, সেটা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল সেল, যেটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে
প্রাইমারি প্যারাইটাল আর প্রাইমারি স্পোরোজিনাস তৈরি করেছিল, তার মধ্যে প্রাইমারি প্যারাইটালটা এই তিনটে অংশ কিন্তু গঠন করবে। আর যেটা প্রাইমারি স্পোরোজিনাস সেল ছিল সেটা যেটা গঠন করবে সেটা হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে মাইক্রোস্পোর মাদার সেল আর মাইক্রোস্পোর মাদার সেল এগুলো সব টুয়েন, এটাও টুয়েন, এটাও টুয়েন। এবার যেহেতু এখানে মিওসিস ঘটছে, এটা তো মাইক্রোস্পোর মাদার সেলই হচ্ছে, এটা মাইটোসিস পদ্ধতিতেই তৈরি হয়, মাইটোসিস। তারপরে যেটা মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হলো সেখান থেকে এবার যেটা ঘটবে সেটা হচ্ছে মিওসিস, দিয়ে কি গঠন করবে? গঠন করবে স্পোর টেট্রাড। তাহলে এই হচ্ছে স্পোর টেট্রাড। আর স্পোর টেট্রাডে পরবর্তীকালে এবার এগুলো আলাদা হয়ে আলাদা আলাদা রেণু তৈরি করবে, অর্থাৎ একটা স্পোর টেট্রাড থেকে কি হবে? 4টে রেণু তৈরি হবে। তাহলে এবার এখানে কি জানতে চেয়েছিল? যে মিওসিস যেখানে ঘটে সেটা হলো, তাহলে দেখতেই পাচ্ছি মিওসিস ঘটছে কোথায়? এখানে মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এখানে উত্তর কি হবে? এই মাইক্রোস্পোর মাতৃকোষ। আর এন্ডোথেসিয়াম তো দেখলামই যে এন্ডোথেসিয়াম একটা প্রাচীর, পরাগধানীর একটা প্রাচীর। মাইক্রোস্পোর টেট্রাড সেটাও তো আমরা দেখলাম যেটা মাইক্রোস্পোর টেট্রাড। আর পরাগরেণু তো শেষমেশ এগুলো গঠন হলো। তাহলে এখানে উত্তর কি হলো? অপশন বি। এবার আমরা পরের প্রশ্ন দেখব। একটি ডাইথিকাস পরাগধানীতে থাকে। তাহলে ডাইথিকাস পরাগধানীতে কি থাকে এটা তো এখনই আমরা আলোচনা করলাম। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে 4টি মাইক্রোস্পোরাঞ্জিয়া। তাহলে ডাইথিকাস একটা পরাগধানীর যদি একটা উদাহরণ আমরা মনে রাখি তো নয়নতারা। আর মোনোথিকাস যদি হয় তাহলে সেখানে স্পোরাঞ্জিয়া কতগুলো থাকবে? সেখানে 2টি থাকবে। তাহলে এর উদাহরণ যদি দেখি সেটা হচ্ছে জবা। পরের প্রশ্ন দেখব। পরাগরেণুর এক্সাইন স্তরের যে অংশে স্পোরোপোলেনিন থাকে না তা হলো ট্যাপেটাম, মাইক্রোপাইল, জাম্পোর না চেলাজা। তাহলে এবার এখানে এক্সাইন যেটা বলা হচ্ছে যে এক্সাইন স্তর, আর কার এক্সাইন স্তর? পরাগরেণুর। তাহলে এখানে আমরা এটা যদি একটা পরাগরেণু হয়, এটা ধরে নিচ্ছি ইনটাইন স্তর, আর এর বাইরে এটা এক্সাইন স্তর, আর এখানে ধরে নিচ্ছি একটা জাম্পোর আছে। এটা একাধিক থাকতে পারে, যে একটা থাকলে তাকে বলবো মনোকালপেট, একাধিক থাকলে পলিকালপেট বলবো। তাহলে এইটা হচ্ছে জাম্পোর, তাহলে এটাকে বলছি জাম্পোর বা রেণুরন্ধ্র। আর এই বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে এক্সাইন, আর ভিতরের লেয়ারটা এটা হচ্ছে ইনটাইন। আর এই এক্সাইন যে স্তরটা এটা স্পোরোপোলেনিন দিয়ে গঠিত, স্পোরোপোলেনিন। আর এই স্পোরোপোলেনিন একটা পদার্থ যেটা কি করে, যে এই পরাগরেণুকে কিন্তু যে কোনো বাইরের আঘাত থেকে রক্ষা করে, এটা জীবাশ্মীকরণে সাহায্য করে এই পরাগরেণুর। আর ইনটাইন স্তর যদি বলি তাহলে এটা কি কি দিয়ে গঠিত? সেটা হচ্ছে সেলুলোজ আর পেকটিন, সেলুলোজ ও পেকটিন। এবার এর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে, যেটা পরবর্তীকালে বিভাজিত হয়ে গ্যামেটোফাইট তৈরি করে। তো এখানে সেগুলো আঁকছি না। তাহলে এখানে বলছে পরাগরেণুর এক্সাইন স্তরের যে অংশে স্পোরোপোলেনিন থাকে না। তাহলে দেখতে পাচ্ছি এগুলোতে সব স্পোরোপোলেনিন জমা হয়েছে, কিন্তু এই স্থানটা ফাঁকা। তাহলে এই ফাঁকা স্থানটা কেন ফাঁকা? কারণ হচ্ছে এখানে স্পোরোপোলেনিন নেই, এই জায়গাটা, এই গোলটা। তাহলে এখানে স্পোরোপোলেনিন নেই বলেই এটা ফাঁকা। আর এটাকে কি বলবো? রেণু রন্ধ্র। এটা আরেকটা দেখছি এই মাইক্রোপাইল, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, এটা ডিম্বকে থাকে, এটা ডিম্বক রন্ধ্র। আর এটা তো পরাগরেণু, তাহলে তো এটা উত্তর হবে না। আর ট্যাপেটাম হচ্ছে পুষ্টি দেয়, পুষ্টি প্রদান করে। ওই আগেই যেটা পড়লাম যে স্পোর টেট্রাডকে পুষ্টি দেয় বা মাতৃকোষকে পুষ্টি দেয়। আর এখানে উত্তর কি হবে? জাম্পোর। এই যে রেণুরন্ধ্র, যেটাকে ইংরেজিতে কি বলছি?
জামপোর, তাহলে এখানে উত্তর জামপোর হবে। আর চেলাজা এটা ডিম্বকের অংশ বা ডিম্বকের যে বেস তাকে বলবো কিন্তু চেলাজা, যেখান থেকে ডিম্বক ত্বকের সৃষ্টি হয়। তাহলে ডিম্বকের যে অংশ থেকে ডিম্বক ত্বক সৃষ্টি হয়, বা বলতে পারি ডিম্বকের মূল। পরের প্রশ্ন দেখব, স্ট্যামেনের ট্যাপেটাল কোষগুলি হলো অপশন এ ডিপ্লয়েড ও ইউনিনিউক্লিয়েট, অপশন বি টেট্রাপ্লয়েড ও বাইনিউক্লিয়েট, অপশন সি হেক্সাপ্লয়েড টেট্রানিউক্লিয়েট এবং অপশন ডি হচ্ছে পলিপ্লয়েড মাল্টিনিউক্লিয়েট। তাহলে এখানে উত্তর কী হবে? অপশন ডি পলিপ্লয়েড এবং মাল্টিনিউক্লিয়েট। তাহলে এবার ট্যাপেটাম কি যদি দেখি, ওই যে আমরা দেখছিলাম একটু আগে যে এটা একটা ধরে নিচ্ছি স্পোরাঞ্জিয়া, মাইক্রোস্পোরাঞ্জিয়া, এটা একটা খণ্ডই এঁকেছি, ওই যে ডাইথেকাসে 4টে থাকে তার মধ্যে এটা একটা। একদম বাইরের যে লেয়ারটা আমরা ধরে নিচ্ছি এটাই সেই লেয়ারটা, বাইরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস। তাহলে এটা এপিডার্মিস। আর তার ভিতরে এখানে যদি আমি একটা লেয়ার আঁকি, পুরু কোষ প্রাচীর বিশিষ্ট একটা লেয়ার, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো এন্ডোথেসিয়াম। তাহলে এই যে লেয়ারটা এটা হচ্ছে কি এন্ডোথেসিয়াম। আর তার ভিতরে এখানে আগে এটা এঁকে নিই, ধরে নিচ্ছি এটা হচ্ছে ট্যাপেটাম, এই যে গোল মতো এই যেটা, তাহলে এটা ট্যাপেটাম। আর এর বাইরে কয়েক স্তর বিশিষ্ট, আমি এখানে দুটো স্তরই করে দিই, এইটা হচ্ছে মধ্যস্তর বা মিডিল লেয়ার। তাহলে ভিতরে এইটা হচ্ছে মধ্যস্তর বা এটাকে বলছি মিডিল লেয়ার। তাহলে এই এপিডার্মিস বাদ দিলে আর এটা বলছি ট্যাপেটাম। তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারি যে ট্যাপেটাম, এন্ডোথেসিয়াম আর মধ্যস্তর এই তিনটেই কিন্তু তৈরি হচ্ছে কোথা থেকে? প্রাইমারি প্যারাইটাল সেল। আর প্রাইমারি প্যারাইটাল সেল কোথা থেকে তৈরি হলো? ওই আর্কিস্পোরিয়াল সেল, যেটা মাইটোসিস পদ্ধতিতে কিন্তু প্রাইমারি প্যারাইটাল তৈরি করেছে। আর এর ভিতরে যে কোষটা ছিল সেই কোষটা বিভাজিত হয়ে এখানে কি তৈরি করে? সেটা হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। এইটাতেই কিন্তু মিওসিস ঘটে, এই মাইক্রোস্পোর মাদার সেলেই মিওসিস ঘটে, দিয়ে কি তৈরি করে? স্পোর টেট্রাড। আর স্পোর টেট্রাডগুলো তারপর আলাদা হয়ে কি তৈরি করে? পোলেন গ্রেন। পোলেন গ্রেন। বেশ, তাহলে এবার এখানে জানতে চেয়েছে স্ট্যামিনের ট্যাপেটাল কোষগুলো, তাহলে এইগুলো হচ্ছে ট্যাপেটাল কোষ, আর এইগুলো পুষ্টি দেয় এর ভিতরের অংশটাকে, এই যে মাইক্রোস্পোর মাদার সেল বা পরবর্তীকালে পরাগরেণুকে বা স্পোর টেট্রাডকে পুষ্টি দেবে। আর সেইটা এই কোষগুলো পলিপ্লয়েড হয়। আর কি হয়? আর হয় মাল্টিনিউক্লিয়েটেড। এখানে এখানে সাইটোকাইনেসিসটা হচ্ছে না, তো তার কারণে কি হয়? এটা মাল্টিনিউক্লিয়েটেড। আর এই কোষগুলোকে আমরা কি বলতে পারি? যে এই কোষগুলো হচ্ছে সিনোসাইট কোষ। তাহলে এই ট্যাপেটাম যেটা আমরা দেখতে পাচ্ছি, ট্যাপেটাম এটা হচ্ছে সিনোসাইট কোষ। এগুলো হচ্ছে সিনোসাইট কোষ। তো সেই কারণে এটা পলিপ্লয়েড হয় এবং মাল্টি নিউক্লিয়েটেড হয়। তাহলে উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখব, পরাগধানীর ড্যাশ কোষ থেকে পরাগরেণু উৎপন্ন হয়। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে দেখতেই তো পাচ্ছি, প্রথমে আছে বহিঃত্বক। এখানে বহিঃত্বক বলতে কার কথা বলছি? এপিডার্মিস। এপিডার্মিস। তারপর আছে ট্যাপেটাম, আর তারপরে এন্ডোথেসিয়াম। তাহলে এইগুলো কি? এগুলোই তো তৈরি হয় কোথা থেকে? প্রাইমারি প্যারাইটাল সেল। তাহলে প্রাইমারি প্যারাইটাল সেল থেকে এইগুলো তৈরি হয়, কি কি? বহিঃত্বক, ট্যাপেটাম এবং এন্ডোথেসিয়াম। আর আর্কিস্পোরিয়াম এইটা থেকেই তো দুটো কোষ সৃষ্টি হয়, কি কি? একটা প্রাইমারি
প্যারাইটাল সেল। তো যেটাই তো দেখছি পরবর্তীকালে এগুলো তৈরি করছে। আরেকটা কি, প্রাইমারি স্পোরোজিনাস সেল, যেটা কি তৈরি করে, মাইক্রোস্পোর মাদার সেল। আর তার কি ঘটে, তার ঘটে মিওসিস। আর মিওসিস ঘটলে কি তৈরি হয়, রেণু চতুষ্টয়, স্পোর টেট্রাড। স্পোর টেট্রাড। আর স্পোর টেট্রাড থেকে এই যে প্রাচীরগুলো যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে যেটা তৈরি করে সেগুলো কি, স্পোর। আর এই স্পোরগুলোকে কি বলি, এগুলোকে বলি কি, পোলেন গ্রেন। পোলেন গ্রেন। তাহলে এইভাবে পোলেন গ্রেন সৃষ্টি হলো। তাহলে এবার পরাগধানীর কোন কোষ থেকে পরাগরেণু, এই পোলেন গ্রেনকেই বাংলায় কি বলছি, পরাগরেণু। তাহলে কোথা থেকে তৈরি হয়, আমরা এখানে মাইক্রোস্পোর মাদার সেল বলতে পারতাম অবশ্যই, কিন্তু এখানে সেই অপশন নেই। তাহলে কি অপশন আছে, তার আগে কি ছিল, প্রাইমারি স্পোরোজিনাস সেল, সেটাও বলতে পারতাম, কিন্তু সেই অপশনও নেই। তাহলে কি আছে, আর্কিস্পোরিয়াম। আর্কিস্পোরিয়াম থেকেই এগুলো তো, আর্কিস্পোরিয়াম থেকে স্পোরোজিনাস সেল, সেখান থেকে মাইক্রোস্পোর মাদার সেল, সেখান থেকে স্পোর তৈরি হয়। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে আর্কিস্পোরিয়াম। পরের প্রশ্ন দেখব। এবার এখানে 4টে স্টেটমেন্ট আছে এবং সেই অনুযায়ী এবার আমাদের এই উত্তরগুলো করতে হবে। তাহলে প্রথম কি বলছে, 50টি পুংরেণু মাতৃকোষ থেকে 200টি পরাগরেণু উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে আমরা কি দেখছিলাম, যে এটা একটা ধরে নিচ্ছি যে মাইক্রোস্পোর মাদার সেল। এটা কার মধ্যে আছে, স্পোরাঞ্জিয়ামের মধ্যে, অর্থাৎ ট্যাপেটামের মধ্যে আছে। ট্যাপেটাম, তার বাইরে মিডিল লেয়ার, তার বাইরে এন্ডোথেসিয়াম, তার বাইরে এপিডার্মিস, এই সবগুলো কার লেয়ার, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। আর তার মধ্যে এরকম একটা কোষকে আমরা ধরে নিচ্ছি মাইক্রোস্পোর মাদার সেল। বেশ, এইবার এই মাইক্রোস্পোর মাদার সেল যেটা রয়েছে সেটা কি হবে, সেটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে, মিওসিস। আর কি হবে, আর তৈরি করবে স্পোর টেট্রাড। আর এই স্পোর টেট্রাড পরবর্তীকালে এর যখন এই প্রাচীরগুলো দ্রবীভূত হয়ে যাবে তখন তৈরি করবে কি, তখন তৈরি করবে পোলেন গ্রেন বা পরাগরেণু। পোলেন গ্রেন বা পরাগরেণু, এখানে এই যে পরাগরেণুটা বলা আছে। তাহলে বলা হচ্ছে 50টি পুংরেণু মাতৃকোষ। পুংরেণু মাতৃকোষ মানে কি, ওই মাইক্রোস্পোর মাদার সেল। বেশ, তাহলে কটি আছে, 50টি। তাহলে এখানে যদি 50টি থাকে, এখানে দেখতে পাচ্ছি একটি ছিল, তাহলে একটি থেকে কটা তৈরি হয়েছে, 4টি। তাহলে এখানে যদি 50টি থাকে তাহলে 50-এর সাথে কত হবে, 4 গুণ করবো, তাহলে উত্তর কত হবে, 200। তাহলে এখানে বলছি 50টি পরাগরেণু মাতৃকোষ থেকে 200টি পরাগরেণু উৎপন্ন হয়, এটা তো তাহলে ঠিক। পরাগরেণুর প্রাচীরের নাম হচ্ছে স্পোরোডাম। তাহলে এই যে আমি দেখলাম পোলেন গ্রেন, এই পোলেন গ্রেনটাকে যদি আমি আলাদা করে আঁকি, একটু আগে এঁকেছিলাম যে এই একটা পোলেন গ্রেন, তাহলে তার দুটো লেয়ার, তার এই যে বাইরের লেয়ারটাকে কি বলবো, এক্সাইন, আর ভিতরের লেয়ারটাকে কি বলবো, ইনটাইন। এই ইনটাইন আর এক্সাইন দুটোকে নিয়ে আমরা যদি বলি এই ইনটাইন আর এই এক্সাইন, এই দুটোকে নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা কি আমরা কি বলবো, স্পোরোডাম। তাহলে যদি বলি যে পরাগরেণুর বাইরে যে একটা প্রাচীর, তার নাম হচ্ছে স্পোরোডাম। আর এই স্পোরোডাম এর আবার দুটো অংশ রয়েছে, বাইরেরটাকে বলবো এক্সাইন, ভিতরেরটাকে বলবো ইনটাইন। যদিও এক্সাইনেরও আবার লেয়ার আছে, যে সেক্সাইন এবং নেক্সাইন। একদম বাইরেরটা সেক্সাইন আর তার ভিতরেরটা নেক্সাইন। তাহলে আমরা এরকম বলতে পারি যে এই যে লিখলাম এখানে স্পোরোডাম, তাহলে স্পোরোডামটাকে দুটো ভাগে ভাগ করব। একবার লিখেছি এখানে, আর লিখছি না, শুধু প্রথম অক্ষরটাই লিখছি, একটা হচ্ছে ইনটাইন আর একটা হচ্ছে এক্সাইন। আর এক্সাইনকে দুটো ভাগে ভাগ করব, বাইরে যেটা থাকবে তাকে বলবো সেক্সাইন, আর ভিতরে যেটা থাকবে তাকে বলবো নেক্সাইন। তাহলে এখানে পরাগরেণুর প্রাচীরের নাম স্পোরোডাম, হ্যাঁ সেটাও ঠিক। এবার বলছে পরাগরেণু সম্বন্ধীয় বিদ্যা হচ্ছে প্যালিনোলজি। হ্যাঁ, পরাগরেণু নিয়ে পড়াশোনাটাকে কি বলে, প্যালিনোলজি, সেটাও ঠিক। এবার লজ্জাবতী উদ্ভিদের পরাগরেণু যৌগিক প্রকৃতির। তাহলে এই আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পোর টেট্রাড, স্পোর টেট্রাড নিশ্চয়ই পোলেন গ্রেন নয়। সেখান থেকে যে প্রাচীরটা আছে সেটা দ্রবীভূত হওয়ার পর যেটা তৈরি হয় সেটা হচ্ছে পরাগরেণু বা পোলেন গ্রেন। তাহলে এইগুলো তো পরাগরেণু সৃষ্টি করছে, কিন্তু কোনো ক্ষেত্রে এই স্পোর টেট্রাডই থেকে গেল, তখন তাকে যৌগিক প্রকৃতির পরাগরেণু বলবো।
বা পরবর্তীকালে কি হচ্ছে না, আর ওইগুলো কিন্তু আলাদা আলাদা করে ছেড়ে গিয়ে রেণু তৈরি করছে না, পুরোটাই একসাথে একটা যৌগিক ভাবে থেকে যাচ্ছে, তখন সেটা হচ্ছে যৌগিক প্রকৃতির পরাগরেণু। আর সেটা কোন উদ্ভিদে দেখা যায়? লজ্জাবতী উদ্ভিদের। হ্যাঁ, অবশ্যই লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণুটা সেটা যৌগিক প্রকৃতির হয়, এটাও ঠিক। তাহলে এখানে উত্তর কি হবে? সবগুলি উক্তি সত্য। পরের প্রশ্ন দেখব। এবার এখানে অ্যাসারশন রিজন রয়েছে। এই অ্যাসারশনে কি বলা হয়েছে? যে গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ পুংরেণুস্থলী। এবার এখানে কি বলেছে? পুংরেণুস্থলী। তাহলে প্রাথমিকভাবে যেটাকে আমরা কি বলছি? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম, যার একদম বাইরে এপিডার্মিস আছে, এপিডার্মিসের পর এন্ডোথেসিয়াম আছে, তারপরে মিডিল লেয়ার আছে, তারপরে ট্যাপেটাম আছে, এবং তার ভিতরে মাইক্রোস্পোর মাদার সেল আছে। কিন্তু এই মাইক্রোস্পোর মাদার সেলগুলো যখন রেণু বানিয়ে দিয়েছে, তখন তাকে বলছি পুংরেণুস্থলী। তাহলে এটাকে বলছি পুংরেণুস্থলী। তাহলে এখানে বলছে গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ পুংরেণুস্থলীর ত্বক সাধারণত 4টি স্তর দ্বারা পরিবেষ্টিত। একদম বাইরে এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মিডল লেয়ার বা মধ্যস্তর, আর তারপর হচ্ছে ট্যাপেটাম। হ্যাঁ, তাহলে এটা তো অবশ্যই ঠিক। তাহলে কি এই যে এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডল লেয়ার আর ট্যাপেটাম, এর মধ্যে এই যে 2, 3 আর 4, আমি এখানে লিখে রাখছি 2, 3 আর 4, এটা কোথা থেকে সৃষ্টি হয়? তাহলে এটা সৃষ্টি হয় প্রাইমারি প্যারাইটাল সেল থেকে। আর প্রাইমারি প্যারাইটাল সেল কোথা থেকে সৃষ্টি হয়েছে? তাহলে প্রাইমারি প্যারাইটাল সৃষ্টি হয়েছে আর্কিস্পোরিয়াল সেল থেকে। বেশ, আর 1 নম্বর যে এপিডার্মিস, সেটা শুরু থেকেই থাকে। এবার ত্বকের বাইরে 3টি স্তর, এবার রিজন বলছে ত্বকের বাইরে 3টি স্তর রেণুস্থলীকে সুরক্ষা দেয়। তাহলে এই কোশ্চেনটার কথা যদি বলি, যে ত্বকের বাইরের 3টি স্তর রেণুস্থলীকে সুরক্ষা দেয়, তাহলে কার কার কথা বলা হচ্ছে? এপিডার্মিস, এন্ডোথেসিয়াম এবং মিডল লেয়ার। আর তারপর বলছে কি, যে এবং এবং কি করছে? যে পরাগধানীর বিদারণে সাহায্য করে। পরাগধানীর বিদারণে সাহায্য করে। হ্যাঁ, তাহলে এবার কি হবে? এই যে পরাগধানীটা রয়েছে, ধরে নিচ্ছি এটা একটা পরাগধানী। তাহলে পরাগধানীর এই অংশে স্টোমিয়াম থাকে, এই অংশে থাকে স্টোমিয়াম। তাহলে এই অংশে কি হবে? যে বিদারণ হবে। আর বিদারণ হওয়ার পর রেণুগুলো বাইরে বেরিয়ে এসে এই জায়গায় থাকবে। তাহলে হ্যাঁ, অবশ্যই এটাই ঠিক। বেশ, তাহলে দুটোই ঠিক। বেশ, এবার অপশনগুলো দেখব। তাহলে এখানে এ এবং আর উভয়ই সত্য, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। হ্যাঁ, তাহলে এইটার কারণ কিন্তু এটা আমরা বলতে পারি না। অবশ্যই দুটো ঠিক, কিন্তু এইটার কারণ কিন্তু এইটা নয়। বেশ, তাহলে বি, এই অপশনটাই তাহলে ঠিক হবে, যে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে উত্তর কি হবে? অপশন বি। পরের প্রশ্ন দেখব। পুংকেশরের জননক্ষম অংশটি হলো এ যোজক, বি পরাগধানী, সি পুংদণ্ড, না ডি প্রত্যেকটি। তাহলে এখানে আমরা যদি দেখি, এটা একটা পুংদণ্ড আর এখানে আছে পরাগধানী। তাহলে এই যে পরাগধানীটা রয়েছে, এটাকে বলবো পরাগধানী, উপরের অংশটা। তাহলে এই পরাগধানী অংশটা, তাহলে এখানেই কি আছে? এর মধ্যেই কি আছে? এর মধ্যেই আছে মাইক্রোস্পোরাঞ্জিয়া। তাহলে এর মধ্যে আছে মাইক্রোস্পোরাঞ্জিয়া। তাহলে এই পরাগধানীটা দেখেই বুঝতে পারছি, যেহেতু দুটো খণ্ড আছে, তাহলে এটা হচ্ছে ডাইথিকাস। আর যখনই ডাইথিকাস হবে, তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়ার সংখ্যা কটি হবে? 4টি। আর এই মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে কি সৃষ্টি হবে? এর মধ্যে সৃষ্টি হবে পোলেন গ্রেন। আর পোলেন গ্রেনই কি বানাবে এরপরে বানাবে গ্যামেট। সেটা মাইক্রো গ্যামেটোজেনেসিস বলবো। এখনো পর্যন্ত বেশিরভাগ যে প্রশ্নগুলো উত্তর করেছি, সব মাইক্রো স্পোরোজেনেসিস থেকে। তাহলে তারপর গ্যামেট তৈরি হবে, আর এই গ্যামেটটাই পরবর্তীকালে কি হবে? জননে অংশ নেবে, নিষেক ঘটাবে।
তাহলে এখানে পুংকেশরের জননক্ষম অংশটি অবশ্যই কি হয়ে যাবে, পরাগধানী। কারণ পরাগধানীতেই কি থাকে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর তার মধ্যেই কি তৈরি হয়, পোলেন গ্রেন, যেটা পরবর্তীকালে গ্যামেট উৎপন্ন করে। পরের প্রশ্ন দেখব। সম্পূর্ণ গঠিত পুং গ্যামেটোফাইটে নিউক্লিয়াসের সংখ্যা হলো, তাহলে অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি এবং অপশন ডি 1টি। তাহলে সম্পূর্ণভাবে গঠিত পুং গ্যামেটোফাইট, তাহলে এখানে আমরা যদি এটা আঁকি, একটু আগেও আমরা এঁকেছিলাম এটা, তাহলে এটা একটা কি, আমি আরেকবার আঁকি, তাহলে এটা একটা পরাগরেণু। পরাগরেণুর এই অংশটাকে কি বলেছিলাম, এই অংশটা হচ্ছে রেণুরন্ধ্র, বা এটাকে বলবো জাম্পর। এবং এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে অবশ্যই, যেহেতু এটা একটা কোষ, একটা নিউক্লিয়াস থাকে। আর এটা কি অবশ্যই এন, কেন, কারণ মাইক্রোস্পোর মাদার সেল মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে স্পোর টেট্রার তৈরি করেছিল, এবং সেই স্পোর টেট্রারের এক একটা রেণু হচ্ছে এন। বেশ, তাহলে এটা এন। এইবার এই যে এন দেখতে পেলাম, এবার এটা পরবর্তীকালে বিভাজিত করবে মাইটোসিস পদ্ধতিতে, দিয়ে যেটা গঠন করবে, তাহলে এখানে একটা ইরেগুলার শেপ আর একটা স্পিন্ডেল বা বলতে পারি মাকু আকৃতির। তাহলে এটা একটা অনিয়তকার কোষ সৃষ্টি করবে, অনিয়তকার। আর এখানে এটা কি, এটা মাকু আকৃতির। যেটা অনিয়তকার বলছি সেটা হচ্ছে ভেজিটেটিভ সেল, ভেজিটেটিভ। আর যেটা মাকু আকৃতির সেটা বলবো জেনারেটিভ। কিন্তু এখানের মধ্যে এখনো কোনো গ্যামেট উৎপন্ন হয়নি, বা এটাকে গ্যামেটোফাইট কিন্তু বলতে পারি না। এর পরবর্তীকালে দেখা যাবে যেই কোষটাতে এই একটা ক্ষেত্র, যখন দেখতে পাবো এই দুটো গ্যামেট সৃষ্টি হয়েছে, আর একটা যেটা ভেজিটেটিভ সেল রয়েছে, তাহলে এটা কত, 3 কোষীয় স্ট্রাকচার, 3 কোষীয় গঠন। বেশ, এবার এই 3 কোষীয় গঠনটা এইরকম কন্ডিশনেও থাকতে পারে, বা এটা আরেকটা স্টেপ পেরিয়ে গিয়ে 3 কন্ডিশন হতে পারে। যেটা কখন, যখন গর্ভমুণ্ডে গিয়ে পড়বে এবং তার এই ভিতরের যে লেয়ারটা, অন্তঃত্বকটা, অন্তঃত্বকটা কি গঠন করে দেবে, পরাগধানী। আর এই পরাগধানী বলছি, পরাগনালী, এই বা পোলেন টিউব বা পরাগনালী, এই অংশে দেখা যাবে এখানে দুটো গ্যামেট রয়েছে, আর এখানে অনিয়তকার কোষটা রয়েছে। তাহলে এখানে আমরা 3টে কোষ দেখতে পাবো, এইটা হচ্ছে গ্যামেট, আর এইটা হচ্ছে টিউব সেল বা ভেজিটেটিভ সেল। তাহলে এখানেও দেখতে পাচ্ছি কটা, 3 কোষীয় স্ট্রাকচার, এখানেও দেখতে পাচ্ছি 3 কোষীয়। এই রকম গঠনটা, মানে এই রকম ভাবে, যেটা এই দ্বিতীয় ক্ষেত্র বলছি, এরকম 60% ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ পরাগধানীতে এই কন্ডিশনে 2 কোষীয়ভাবে, পরাগধানীতে 2 কোষীয়ভাবে থাকে কত পার্সেন্ট ক্ষেত্রে, 60%। আর পরাগধানীতে 3 কোষীয়ভাবে থাকে কত পার্সেন্ট, 40%। কিন্তু যখন গ্যামেট উৎপন্ন করে, এখানে কোথায় থাকার কথা জানতে চাইনি, এখানে পুং গ্যামেটোফাইটের কথা জানতে চাইছে। তাহলে এর ক্ষেত্রে এটাকে পুং গ্যামেটোফাইট বলবো, এর ক্ষেত্রে এটাকে পুং গ্যামেটোফাইট বলবো। তখন কটা কোষ আছে, তখন এই যে 1 2 3টে, এখানেও তাই 3টে। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে 3টি। তাহলে সম্পূর্ণভাবে গঠিত পুং গ্যামেটোফাইটে নিউক্লিয়াসের সংখ্যা হলো 3টি। পরের প্রশ্ন দেখব, যে ধরনের উদ্ভিদে পুংপুষ্প ও স্ত্রীপুষ্প উভয়ই থাকে সেই উদ্ভিদকে কি বলে? তাহলে অপশন এ উভয়লিঙ্গ, অপশন বি একলিঙ্গ, অপশন সি সহবাসী এবং অপশন ডি হচ্ছে ভিন্নবাসী। তাহলে এই পুষ্প এবং স্ত্রী পুষ্প এগুলো যদি একই গাছে থেকে যায়, তাহলে তখন তাকে বলবো সহবাসী উদ্ভিদ। সহবাসী মানে একটাই উদ্ভিদ, সেখানে পুংপুষ্প স্ত্রী পুষ্প দুটোই রয়েছে। এইবার যদি আলাদা আলাদা থাকে, যেমন আমরা কুমড়ো গাছের ক্ষেত্রে যদি দেখি, তো আমি দেখতে পাবো, তাহলে কুমড়ো গাছের ক্ষেত্রে পুংপুষ্প স্ত্রী পুষ্প একই গাছে হচ্ছে। আর এটা যদি আলাদা হতো, তখন তাকে কি বলতাম, তখন বলতাম ভিন্নবাসী উদ্ভিদ।
যেমন এর উদাহরণ মনে রাখতে পারি পেঁপে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ভিন্নভাষী উদ্ভিদ। আর উভয় লিঙ্গ তখন হতো যখন দেখা হতো কি যে একটাই ফুল, সেখানে ওই অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুটোই রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে কি বলতাম, তাহলে সেক্ষেত্রে বলতাম যে সেটা উভয় লিঙ্গ। আর এক লিঙ্গ মানে, এই এক লিঙ্গ মানে এই পুং পুষ্প স্ত্রী পুষ্প এই দুটোই এক লিঙ্গ ফুল, যার হয় অ্যান্ড্রোসিয়াম আছে না হলে গাইনোসিয়াম আছে, তাহলে দুটোই কি হবে, এক লিঙ্গ। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে সহবাসী। পরের প্রশ্ন দেখব। আপাতত এখানে প্রশ্ন শেষ। এরপর কি একটা অ্যাক্টিভিটি রয়েছে, তাহলে তোমরা অবশ্যই কি করবে যে এর উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে পোলেন কীট ক্ষরণকারী কোষ কোনটি? অপশন এ এন্ডোথেসিয়াম, অপশন বি এপিডার্মিস, অপশন সি মধ্যস্তর এবং অপশন ডি হচ্ছে কি ট্যাপেটাম।